আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ডিসেম্বরের 4 ও 5 তারিখে ভারত সফর করে গেলেন। একটা খবর বাজারে ছড়িয়েছে যে প্রেসিডেন্ট পুতিন তার এই সফরকালে বর্তমানে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও নাকি একটি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে পুতিন ও হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীও নাকি উপস্থিত ছিলেন। আর এই বৈঠকের ছবি হিসেবে একটি ছবি বাইরে বেরিয়েছে, খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুতিন, মোদি ও হাসিনা বসে আছেন একটি টেবিলের 3 দিকে। এমন একটি ছবি খুব ঘুরপাক খাচ্ছে মিডিয়াতে, বিশেষ করে ভারতের একটি দুটি সোশ্যাল মিডিয়া, বিশেষ করে কলকাতার একটা ইউটিউবারের ভিডিওতে খুব চর্চায় আছে এই ছবিটি, এবং তারা জোর গলায় বলছেন এই মিটিং হয়েছে, সেই মিটিংয়ে শেখ হাসিনা পুতিনকে ওই নকশি কাঁথা দিয়েছেন, এইসব জিনিসপত্র দিয়েছেন, জামদানি শাড়ি টাড়ি ইত্যাদি অনেক কথাই সেখানে বলা হচ্ছে। আমি আমার এই প্রতিবেদনের ব্যাকগ্রাউন্ডে সেই ছবিটি দিয়েছি যাতে আপনারা ভালো করে এটা দেখতে পারেন, এবং কেন এই ছবিটি জাল ছবি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ছবি বলছি সেটা ব্যাখ্যা করব বলে আপনাদের সামনে রেখেছি। পুতিন ভারত সফরে এলেন এবং মোদির সাথে বৈঠক হয়েছে, কিন্তু শেখ হাসিনার সাথে যৌথ বৈঠক কিছু হয়নি, এবং এই ধরনের 3 দেশীয় সামিট ঘোষণাও করা হয়নি। সব থেকে বড় কথা, এটা 3 দেশের সামিট হতে পারে না, কারণ যদিও আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা, কিন্তু বাস্তবে বাংলাদেশের দখল নিয়েছে অন্য এক সরকার। সুতরাং 3 দেশের সামিট বলে এটাকে বলা যায় না। আর যদি এখানে শেখ হাসিনা কোনো মিনিস্ট্রি ইন এক্সাইল বা নির্বাসনকালীন সরকার গঠন করতেন, তাহলে বলা যেত হয়তো 3 দেশের সামিট। এমন পরিস্থিতিতে যে ছবি ভাইরাল হচ্ছে তার উৎস কি? বাস্তবে এমন বৈঠক হলে তা বিশ্বের বড় বড় মিডিয়া তার কোনো খবর পেল না, আর খবর পেল 1-2 জন ইউটিউবার। এটা আদৌ বিশ্বাসযোগ্য? আর এখানেই আসছে জাল ছবির অভিযোগ। এআই দিয়ে এই ধরনের ছবি তৈরির মানে কি বলবো, এন্তার অভিযোগ আজকাল বাজারে ভাসছে, মানুষের কাছে আসছে। কিন্তু এই সহজ যুক্তির বাইরে আরো কিছু বিষয় আছে যা দিয়ে বোঝা যায় এই ছবিটি জাল এবং এআই দিয়ে তৈরি। এখানে রয়েছে কিভাবে বুঝবেন এই ছবি জাল, তার পদ্ধতি। সবচেয়ে নির্ভরযোগ্য উপায় কি জানেন? ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করুন, রিভার্স ইমেজ সার্চ করুন, গুগল ইমেজ, টিনআই বা অনুরূপ টুল দিয়ে ছবিটি খুঁজুন। যদি একই ছবি বিভিন্ন প্রসঙ্গে পাওয়া যায় বা অরিজিনাল সোর্স খুঁজে না পান, তাহলে বলবেন এটি জাল। দ্বিতীয়ত, অনলাইন এআই ডিটেকশন টুল ব্যবহার করতে পারেন। বিশেষায়িত সফটওয়্যার যেমন ট্রুথ স্ক্যান, ডিকপি বা ফেস অন লাইভের মতো প্ল্যাটফর্ম 100% নির্ভুলতার সাথে এআই জেনারেটেড ইমেজ চিহ্নিত করতে পারে। এগুলো পিক্সেল প্যাটার্ন এবং মেটা ডেটা বিশ্লেষণ করে জানিয়ে দেয়। যাদের কাছে এইসব টুল বা সফটওয়্যার নেই, তারা খালি চোখেও পরীক্ষা করতে পারেন, কেবল একটু বুদ্ধিটা লাগাতে হবে। সবার আগে দেখুন ছবির ব্যক্তিদের হাত এবং আঙুল। এআই সবচেয়ে বেশি সমস্যায় পড়ে কোথায় জানেন? মানুষের হাত এবং হাতের আঙুল নিয়ে। অতিরিক্ত আঙুল, বিকৃত আঙুল, মানে অপ্রাকৃতিকভাবে আঙুলগুলো সংস্থাপন, আঙুলের জোর ঠিকমতো না থাকা, এগুলো হচ্ছে এআই ছবির সাধারণ সংকেত। এরপর আছে দাঁত এবং কান পরীক্ষা। এআই প্রায় দাঁত ছোট বড় করে ফেলে, সুতরাং দাঁত ছোট বড় যাতে না হয় তার জন্য মুখ বন্ধ করে রাখতে হয়। এআই ছবি তাদের আজকাল নিয়ম করেছে, মুখ বন্ধ করে রাখে। ভিড় করা বা অতিরিক্ত সংখ্যায় দাঁত হয়ে যায়। আর কান প্রায়শই কিরকম হয় জানেন? অস্বাভাবিক গঠন, যে কানের লতি নেই, কান দেখা যায় লতি ছাড়া, এমনভাবে দেখা যায়। চোখের প্রতিফলন দেখবেন, আসল ছবিতে 2 চোখে একই ধরনের আলোর প্রতিফলন থাকে, সেইটাই বাস্তবতা। এআই তৈরি ছবিতে কিন্তু আলোর প্রতিফলন অসামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ একরকম নয়। একজন ব্যক্তির 2 চোখে আলোর প্রতিফলন 2 রকম, কিন্তু হওয়া উচিত একরকম। এরপর আসুন ছবির ব্যাকগ্রাউন্ড বা পটভূমি এবং আলো পরীক্ষায়। অসামঞ্জস্যপূর্ণ আলো এবং ছায়া থাকে এআই ছবিতে।
একটি একক আলোর উৎস থাকলেও একাধিক দিক থেকে আলো আসছে বলে মনে হয়। রঙের তাপমাত্রা প্রত্যাশিতভাবে পাল্টে যায়। পটভূমিতে পুনরাবৃত্তি এই ছবির আর এক ধর্ম, অর্থাৎ পুরনো এক ছবির পটভূমি এখানে জুড়ে দেওয়া হয়। ইট, পাতা বা অন্যান্য প্যাটার্ন যদি একই আকারে ঘুরে ফিরে আসে তাহলে মনে করবেন সেটা এআই দিয়ে তৈরি। বাস্তব ছবিতে প্রকৃতি কখনো পুরোপুরি একরকম থাকে না, একরকম প্যাটার্ন তৈরি করে না। এরকম আরো অনেক বিশেষত্ব আছে, আমি কেবল প্রধান কয়েকটি কথা বললাম। এবার আসুন পুতিন, মোদি, হাসিনার ত্রিপাক্ষিক বৈঠকের নামে প্রচারিত এই বিশেষ ছবিটির বিষয়ে। প্রথমে নন টেকনিক্যাল কিছু প্রশ্ন নিজেই নিজেকে করুন। কিরকম প্রশ্ন? যেমন ধরুন, ভারতের প্রধানমন্ত্রী মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে কোনো আনুষ্ঠানিক বৈঠক কখনো হয়েছে কি? ভালো করে ভাবুন, যতই খুঁজুন পাবেন না। কেননা এমন কোনো বৈঠক তিনজনের হয়নি কোনোদিন। মোদি হাসিনা বৈঠক অনেকবার হয়েছে, হাসিনা পুতিন বৈঠকও হয়েছে। 2013 সালের 15 জানুয়ারি মস্কোয় হাসিনা পুতিনের একটি ছবি পাবেন। সেটা কেন? ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির ব্যাপার নিয়ে চুক্তি করতে গিয়েছিলেন। কিন্তু মোদি, হাসিনা, পুতিনের তিনজনের ছবি কোথাও পাবেন না। আবার দেখুন, এই তিনজনের আনুষ্ঠানিক বৈঠক হয়নি কখনো। এই 15 জানুয়ারি হাসিনা পুতিনের যে ছবিটি আছে সেটা সাথে দেখবেন যে সেখানে যে এখানে একটুখানি দেখাচ্ছি আমি, সেখানে দেখবেন যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড তার সাথে এবারের এই যে তিনজনের বৈঠকের ব্যাকগ্রাউন্ডের অদ্ভুত রকমের মিল আছে, অদ্ভুত রকমের মিল। এবার জালসাজি নিজের চোখেই দেখে নিন। এবার জালসাজির প্রমাণ দিই। 1 নম্বর প্রমাণ, রাজনৈতিক প্রোটোকলে অসঙ্গতি। এই তিন দেশের সরকার প্রধানদের মধ্যে কোনো ত্রিপক্ষীয় বৈঠকের রেকর্ড নেই। এটি একটি মন গড়া দৃশ্য। যদি এমন কোনো বৈঠক হতো তবে তা বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম হতো, সবাই বসে থাকতো না। এই কলকাতার কিংবা ভারতের 2-1টা ইউটিউবারকে এই ছবি ছাড়ানোর দায়িত্ব দিয়ে তারা বসে থাকতো না। কিন্তু এ ব্যাপারে কোনো খবর বিশ্বের মিডিয়াতে নেই। এমনটা কি এমন যে হতে পারে কখনো? এটা এই প্রশ্ন আপনি নিজেকেই করুন, উত্তর পেয়ে যাবেন। 2 নম্বর প্রমাণ, এই ছবির পতাকার ভুলগুলো লক্ষ্য করুন, ডিজাইনের ত্রুটিগুলো দেখুন। 3 নেতার বৈঠকে 3 নেতার সামনে তাদের দেশের পতাকা থাকার কথা, কিন্তু তাদের 2টো পতাকা আছে, 3 দেশের পতাকা নেই। টেবিলের ওপর রাশিয়া ও বাংলাদেশের পতাকা আছে, শুধু ভারতের পতাকা নেই। এটা আন্তর্জাতিক প্রোটোকলের ঘোর বিরোধী। আবার মজা দেখুন, পেছনের ব্যানারে রাশিয়ার পতাকার গায়ে ভারতের জাতীয় পতাকা নয়, শুধু অশোক চক্র প্রতীককে যেন জোর করে এনে অস্বাভাবিকভাবে জুড়ে দেয়া হয়েছে। এভাবে যা হোক করে কোনো দেশের পতাকা জুড়ে দেয়া যায়? এটা পতাকার অপমান, দেশের অপমান। আর এই অপমান যদি ভারতের মাটিতে হতে পারে কখনো, এমন কথা কেউ ভাবা যায়? সেই কাজটি করা হয়েছে এখানে। যা এআই এর, এটা হচ্ছে ব্লেন্ডিং এবং ফিউশনিং এর ভুল, তার জন্যে। 3 নম্বর প্রমাণ, 3 নেতা একই রকম, দেখুন যার যার নিজের 2 হাত মুষ্টিবদ্ধ করে একইভাবে বসে আছেন, একই ভঙ্গি। এটা কি অস্বাভাবিক নয়? আগেই বলেছি এআই ছবিতে ঝামেলা হয় হাতের আঙুলের অস্বাভাবিকত্ব নিয়ে। সেই ঝামেলা এড়াতে 3 জন একই কায়দায় হাত মুঠো করে বসে আছেন, যেন ফটো সেশন দিতে বসেছেন, সিনেমা আর্টিস্টদের মতো। প্রমাণ নম্বর 4, ঘরের আলোর উৎস কোন দিকে আর থাকতে পারে খেয়াল করুন। মনে হচ্ছে ছবিতে তাদের মুখের ওপর আলো, চারদিক থেকে যথেষ্ট আলো। আবার তাই যদি হয় তাহলে টেবিলের ওপরে পতাকার ছায়া কি করে পড়লো? বসে থাকা ব্যক্তিদের ছায়া পড়লো কি করে? অথচ যারা বসে আছেন তাদের মুখে চারদিক থেকে আলো। এটা কি অস্বাভাবিক নয়? প্রমাণ নম্বর 5, ছবির কোনায় যে ডিজিটাল মার্কটি দেখা যাচ্ছে সে ভালো করে পড়ে দেখুন, সেখানে লেখা আছে গজব ভিশন। গজব ভিশন কথাটা ইঙ্গিত দেয় গজব রকমের কাজ কিছু করা হলো। প্রমাণ করে এটি কোনো অফিসিয়াল ফটোগ্রাফারের তোলা ছবি নয়, বরং একটি ডিজিটাল সফটওয়্যার থেকে তৈরি ছবি। এটি ফটোশপ বা এআই জেনারেটরের চিহ্ন। ডিপফেক বা এআই এর ঝুঁকি, এটি একটি ডিপফেক বা এআই ম্যানিপুলেশনের স্পষ্ট উদাহরণ। এই প্রযুক্তি কিভাবে ভুয়া খবর এবং ভুল তথ্য ছড়াতে পারে ভাবুন একবার। আজকের দিনে ছবি দেখলেই বিশ্বাস করা উচিত নয়। যারা এই ছবি তৈরি করেছেন তারা হয়তো ভাবছেন বাংলাদেশে এই সরকারের বিরোধী যারা
তাদেরকে একটু মদত দিতে, তাদের মনে আশা জাগাতে এই ছবিটা তারা প্রচার করলেন। কিন্তু আদতে কি হলো, যখন প্রমাণ হয়ে গেল যে এই ছবিটা ভুল, এটা জাল, তখন তাদের স্বপ্ন ভঙ্গ হলো না, তাদের আরো ক্ষতি করা হলো না? সুতরাং আজকের দিনে ছবি দেখলেই বিশ্বাস করা উচিত নয়, বিশ্বাস করবেন না। যারা এরকম জাল ছবি তৈরি করে আসল বলে দাবি করে এবং সেই মোতাবেক ফেক নিউজ ছড়ায়, তাদের একটাই উদ্দেশ্য, ব্যবসায়িক উদ্দেশ্য। ইউটিউবার হলে ভিউ বাড়ানোর উদ্দেশ্য। তারা সাংবাদিক নয়, তারা মিথ্যের কারবারি। পুতিন, মোদি, শেখ হাসিনার কোনো বৈঠক হয়নি, আমি এর আগেও বলেছি। এবং তবে বাংলাদেশ নিয়ে যে কোনো কথা হয়নি তা নয়, কারণ বারবার বলছি যে পুতিনের সঙ্গে প্রায় 9-10 জন মন্ত্রী এসেছিলেন। তাদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন রাশিয়ার, সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। তো তারা সব এখানে এসে বৈঠক করেছেন। তারা যে সবাই পুতিনের সাথে, মোদির সাথে বৈঠকে সবাই একেবারে একসাথে হাজির ছিলেন তা কিন্তু নয়, এমন কোনোদিন হয় না। তারা কিন্তু মিটিং করেছেন, যার যার ডিপার্টমেন্ট নিয়ে আলাদা আলাদা সেই মন্ত্রিসভার সঙ্গে তারা বৈঠক করেছেন এবং সেখানে বাংলাদেশ নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে। আমি বলেছি, মোদি এবং পুতিন আলোচনা করেছেন কি করেননি সেটা যেমন একটা বড় কথা, তেমনি তার সমান বড় কথা হচ্ছে তার মন্ত্রীরা এই বিষয়ে কি আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন, কি খবর আমরা পাচ্ছি, সেটাও কিন্তু আমরা প্রচার করেছি। আমি এর আগে ভিডিওতে বলেছি, একটু পিছনে গিয়ে দেখে নেবেন। যারা জাল ছবি বানিয়ে এই প্রচার করছে তাদের সম্পর্কে হেডলাইনের কথাগুলো যেগুলো দিয়েছে আরেকবার বলি। ভাগ্যিস আছে এআই, করে কমে খাচ্ছি তাই। শেষ কথা বলি এবার। এআই ছবি ও সেই ছবি নিয়ে মিথ্যের ব্যাসাতি করে যারা, তাদের সাংবাদিক বলা যায় না। এরা সেন্সেশন তৈরির জন্য মিথ্যে খবর তৈরি করে। সৎ সাংবাদিক কার্যকারণ বিশ্লেষণ করতে গিয়ে এক বিন্দু থেকে খবরের আর এক বিন্দুতে পৌঁছবার জন্যে তারা ডট মেলাতে গিয়ে কল্পনার আশ্রয় নিতে অনেক সময় বাধ্য হন। ঠিকই, ডারউইন যে মিসিং লিঙ্ক খুঁজতে গিয়েছিলেন, সেই মিসিং লিঙ্ক সাংবাদিকদেরও খুঁজতে হয়, কিন্তু সেই কল্পনা সেন্সেশন তৈরির নামে দর্শকদের ধোঁকা দেওয়ার উদ্দেশ্য নয়। সেই কল্পনার আশ্রয় নিয়ে বিভিন্ন বিন্দুকে বা ডটকে যোগ করা দর্শকদের একটা লজিক্যাল কনক্লুশনে নিয়ে যাওয়ার জন্য। পরিশেষে ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত আছেন আমার সঙ্গে। এআই ছবি সম্পর্কে সবাইকে সাবধান করতে যতটা সম্ভব সহজ ভাষায় নিজে যতটুকু জানি ও বুঝি বললাম আপনাদের। ভালো লাগলে লাইক দিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ভারত, গুরুত্বহীন পাকিস্তান। এই যে আপনারা জানেন যে গত 5 ডিসেম্বর শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশ করা হয়েছে। 2022 সালে জো বাইডেনের আমলে এটি প্রকাশ করা হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল উপস্থাপন করা হয়েছে। মোট 33 পৃষ্ঠার এই জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আমরা গত পরশু এক কিস্তিতে আলাপ করেছি, কিন্তু আবারও একটি আলাপের প্রয়াস পেলাম, বিধায় আলাপ করতে এলাম। সেটি হচ্ছে বিশেষ করে আমরা এই অঞ্চলের বাসিন্দা, ইন্দো প্যাসিফিকের বাসিন্দা, বাংলাদেশের নাগরিক। আমাদের পাশে দেয়াল ঘেঁষে চারপাশ দিয়ে ভারত আছে। স্বাভাবিকভাবে ভারতের সাথে ভারতে কিছু ঘটলে, বিশ্বের কোনো জায়গা থেকে কিছু ঘটলে সেটা আসলে আমাদেরও ঘটনা, নানাভাবে ভৌগোলিক অবস্থানগতভাবেই সেটি স্বীকৃত হয়ে যায়। মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল, নয়া যে নিরাপত্তা কৌশল ঘোষণা করা হয়েছে, এতে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে অর্থনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা এই 3 খাতে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা আরো গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি চীন প্রসঙ্গে এসছে, সেটি হচ্ছে যে চীনের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। অথচ দেখুন যে 2022 সালে যে নিরাপত্তা কৌশলপত্রটি প্রকাশিত হয়েছিল, সেখানে চীনের উপর নজর দেওয়া এবং বেইজিং এর প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এবার বেইজিং এর
সঙ্গে প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়নি, বরং ভারসাম্যপূর্ণ বাণিজ্যের কথা বলা হয়েছে। নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকে এই নথিতে খুব গুরুত্ব সহকারে একটা যৌথ কর্মের, মার্কিন যুক্তরাষ্ট্র একক যে চীনের সাথে ফাটাফাটি করবে, লড়াই করবে, এমন কোনো বার্তা দেওয়া হয়নি। এখানে যৌথ কর্মের বার্তা দেওয়া হয়েছে। চীনের কর্তৃত্ব অবশ্যই তারা খর্ব করতে চায়, কিন্তু চীনের সঙ্গে প্রতিযোগিতা নয়, ভারসাম্যপূর্ণ বাণিজ্য এবং চীনকে মূল চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়নি। দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কূটনৈতিক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে নথিতে বলা হয়েছে, আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক এবং সম্পর্ক উন্নত করতে হবে। নথিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস হিসেবে অভিহিত করা হয়েছে এবং আগামী শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। আবার দেখুন, সদ্য প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা সিকিউরিটি স্ট্র্যাটেজিক প্ল্যানে রাশিয়া, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাষ্ট্র রাশিয়াও খুশি হয়েছে যে এখানে এমন কোনো রাশিয়া বিরোধী নীতি নেই। এজন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে রীতিমতো স্বাগত জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া বলছে এ নীতিমালা তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ। তবে এখানে ইউরোপীয় ইউনিয়ন খানিকটা নাখুশ হয়েছে, সমালোচনা করছে এবং রাশিয়া বলছে যে এই নথি আরো তারা পর্যালোচনা করবে এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত ব্যক্ত করবে। অন্যদিকে দেখুন, এই যে বিশেষ করে গত কয়েক মাস যাবত পাকিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটা নগ্ন খেলা বা প্রকাশ্য খেলাই আমরা লক্ষ্য করছি। এই নথিতে, এই নিরাপত্তা কৌশল পত্রে পাকিস্তান পুরোপুরি উপেক্ষিত। বলা যায় পাকিস্তানের নাম সেই অর্থে উল্লেখই করা হয়নি। ভারত বেশ কয়েকবার এখানে উল্লেখ হয়েছে, চীন অনেকবার উল্লেখ হয়েছে, কিন্তু পাকিস্তান এই নথিতে সম্পূর্ণ অনুপস্থিত এবং এই অঞ্চলে পাকিস্তানের ভূমিকা বা অবস্থান নিয়ে বিস্তারিত কোনো কাঠামো নেই বা কোনো কিছু উল্লেখ করাই হয়নি। পাকিস্তানের নাম নথিতে একবার এসেছে, তবে তা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত পাকিস্তান সংঘাত নিরসনে সাহায্য করার অসাধারণ দাবির প্রসঙ্গে। নথিতে পাকিস্তানের অনুপস্থিতি এটাই নির্দেশ করে যে দেশটি এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষেত্রে প্রধান অগ্রাধিকার নয়। যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগ মূলত চীন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে। 2017 সালের নিরাপত্তা কৌশলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ সহ কড়া সমালোচনা ছিল, কিন্তু নতুন নথিতে কোনো সমালোচনা যদিও নেই, কিন্তু পাকিস্তানকে গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর থেকে কমপক্ষে গত 6 মাস আমরা যে দহরম মহরম দেখছি, সেই হিসেবে পাকিস্তান এই নথিতে গুরুত্বপূর্ণভাবে উঠে আসার কথা, কিন্তু সত্যিকার অর্থে পাকিস্তান গুরুত্বহীন হয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে নথিতে পাকিস্তানের নাম বাদ পড়া বা কম উল্লেখ করাটা ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনায় ইসলামাবাদের গুরুত্ব কমে যাওয়ার প্রতিফলন বলেই এটিকে দেখা হচ্ছে। এখানে বাংলাদেশ বিষয়ে একটি শব্দও খরচ করা হয়নি, কিন্তু আমি শুরুর দিকেই বললাম যে ভারত যেখানে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হচ্ছে, গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে, সেখানে সত্যিকার অর্থে ভারতের পেটের মধ্যে বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশ বসবাস করে সেই বাংলাদেশও কিন্তু একটা এক্সট্রা গুরুত্ব পাবে। এবং খানিকটা এখানে বলতেই পারি যে ভারতকে যে দৃষ্টিতে দেখা হচ্ছে, বাংলাদেশকেও তেমনটাই, অন্ততপক্ষে ভৌগোলিক কারণে তেমন ভাবে দেখা হবে বা দেখা হচ্ছে বলে এই নথি সেটি বলছে। সত্যিকার অর্থে
মার্কিন ভূ রাজনৈতিক প্ল্যান বা নিরাপত্তা কৌশল যেটি বলি না কেন, মার্কিন নিরাপত্তা কৌশলে আমরা খানিকটা বদলের আভাস পাচ্ছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিকে সবচেয়ে গুরুত্বের জায়গায় আছে ভারত। এবং ভারতের সঙ্গে আমি গতকালকের সর্বশেষ একটি ভিডিওতেও এমন কথা বলেছি যে ভারতের সঙ্গে খুব শীঘ্রই মার্কিন কিছু হিসেব নিকেশের ফয়সালা হবে এবং সেই ফয়সালার সাথে বাংলাদেশ বিষয়ও জড়িয়ে আছে। এবং বাংলাদেশ, আমরা একটা বন্ধ্যাত্বের মধ্যে, আমরা পাকিস্তানি প্রভাবের মধ্যে বসবাস করছি। আমি বারবার আশার কথা বলতে চাই, গতকাল থেকেই আশার কথা বলছি। এর মধ্যে নানা রকম হতাশার ঘটনাও ঘটছে, কিন্তু সত্যিকার অর্থে আমরা হয়তো খুব শীঘ্রই আশা জাগানিয়া নানান ঘটনা দেখতে পাবো। আমরা সেই ঘটনা দেখবার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।